প্রিয় শিক্ষার্থী, আল্লাহর রহমতে তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। গত ক্লাসের মতো আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাস পেয়ে। আমি মোহাম্মদ মামুন শাহ, সরকারি শিক্ষক, বাংলা, পত্তন উচ্চ বিদ্যালয়। আজকে বাংলা প্রথম পত্র শুভাগল্পটি নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। শুভাগল্পটি লেখা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমেই আমরা কবি পরিচয়টা জেনে নিই। কবির জন্ম 1831 সালের 7 মে, বাংলা 1268 বঙ্গাব্দে 25 বৈশাখ। মৃত্যু 1941 সালের 7 আগস্ট, বাংলা 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা বিশ্বকবি হিসেবে চিনি, উনি সাহিত্যের প্রত্যেকটি ক্ষেত্রে ওনার অবদান আছে। উনি আক্ষেপ করে বলেছিলেন, শত বছর পর হয়তো ওনাকে পাঠকদের নাম মনে রাখতে পারে, কিন্তু তার বিশ্বাস ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প তাকে শত বছর টিকে রাখবে, 1000 বছর টিকে রাখবে। কারণ ছোট গল্প এমন নিপুণ ভাবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে যা পাঠক বন্ধুর কাছে আজও স্মরণীয় হয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন কাব্যগ্রন্থ লিখেছেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বনফুল, মানসী, বলাকা ইত্যাদি। উপন্যাস, চোখের বালি, শেষের কবিতা ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুর 15 বছর বয়সে উনি প্রথম কাব্য রচনা করেন বনফুল, এবং 1913 সালে উনার গীতাঞ্জলি কাব্যের মাধ্যমে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। শুভাগল্পটির মধ্যে আমরা কতগুলো শব্দ আমরা দেখেছি নতুন। এর মধ্যে বিজন মুহূর্ত শব্দ অর্থ হচ্ছে জনশূন্য বা নির্জন, জনশূন্য বা নির্জন। কফল শব্দের অর্থ হল গান। জিলিপূর্ণ শব্দের অর্থ হচ্ছে ঝিঝি পোকার আওয়াজ। শুভাগল্পটি মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি লেখক বাক প্রতিবন্ধী এক কিশোরী সুভার প্রতি তার নির্বিঘ্ন ভালোবাসা এবং মমত্ববোধে গল্পটি অমর হয়ে রয়েছে। সুভার পিতার নাম বাণীকণ্ঠ, নদীর পাশে তার গৃহস্থলী বাড়ি। সুভার বাণীকণ্ঠের 2টি বড় মেয়ে আছে। এবার বাণীকণ্ঠের ঘরে আসলো আরেকটি মেয়ে। বড় মেয়ের নাম অনুযায়ী পিতা তার নাম রেখেছিল সুভাষিনী, কিন্তু বাক প্রতিবন্ধীর কারণে তার সেই সুভাষিনী নামটি যথার্থ পরিপূর্ণতা আসে নাই। সুভার বাবা সুভাকে অত্যন্ত ভালোবাসতেন এবং মা, সুভার মা এই বাক প্রতিবন্ধী সেই মেয়েটি হওয়ার কারণে নিজেকে কিছুটা অস্বস্তি এবং কলঙ্ক বোধ করতেন। সুভার পিতা বাণীকণ্ঠ সুভার প্রতি তার অত্যন্ত ভালোবাসা ছিল এবং
বাক প্রতিবন্ধী মেয়ে জন্ম হওয়ার কারণে মা নিজেকে অনেকটা তার কলঙ্ক বলে মনে করত। সুভা বাক প্রতিবন্ধী হলো তার অনুভূতি শূন্যতা ছিল না, তার অনুভূতি ছিল। পাড়া প্রতিবেশী অসংবেদনশীল আচরণে সুভা নিজেকে অনেকটা দূরে রাখত। সে বুঝতে পারত যে এটা নিয়তির খেলা, তাই সে নিজেকে অন্যদের কাছ থেকে অনেকটা দূরে সরে রাখত। সুভা প্রকৃতিকে ভালোবাসত, প্রকৃতির ভালোবাসায় সুভাকে আনন্দ দিত এবং সুভার বাড়ির গৃহপালিত কতগুলো প্রাণী তার মনের কথাগুলো অনেকটা বুঝত। সুভা তার পালিত গাভীগুলোর দুটোর নাম হচ্ছে সর্বশী এবং পাঙ্গুলি। সর্বশী এবং পাঙ্গুলি। সুভার কথা ছিল না, কিন্তু সুভার দুটি সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় চোখ ছিল। সুভার ভিতর অনেকটা ভালোবাসা আছে। সুভা তার প্রতিবেশী গ্রামের প্রতাপকে ভালোবাসত। প্রতাপ প্রায় নদীর তীরে ছিপ নিয়ে বসত। সুভা নদীর তীরে যেত এবং চুপচাপ বসে প্রতাপের দিকে তাকিয়ে থাকত। এদের ভিতরে অনেকটা ভালোবাসা ছিল। এই কবিতাটি পরে আমরা এই গল্পটির মাধ্যমে আমরা বাক প্রতিবন্ধী ছেলে মেয়েদের প্রতি আমাদের পরিবারের এবং সমাজের প্রত্যেকটি মানুষেরই আচার আচরণ ভালো থাকতে হবে। তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে। তাদের মন বিকশিত করার জন্য আমরা সহযোগিতা করতে হবে। তাদেরকে দূরে সরে রাখলে আমাদের সমাজ ব্যবস্থা এবং পরিবারের বিরাট ক্ষতি হবে এবং তাদের মানসিক বিকশিত করার জন্য সর্বদাই তাদেরকে আমরা বিভিন্ন রকমের আনন্দ উদ্দীপনার মাধ্যমে আমাদের রাখতে হবে এবং তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা দিতে হবে। আমরা সুভা গল্পটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রীয় এই বাক প্রতিবন্ধী অটিজম শিশুদের প্রতি যদি একটা সজাগ দৃষ্টি রাখি, তাহলে হয়তো সুভার প্রতি যে অবহেলা হয়েছে সেই অবহেলাটা আর আমাদের পরিবার বা সমাজের মধ্যে থাকবে না। আমরা যদি সবাই এই বাক প্রতিবন্ধী বা অটিজম শিশুদেরকে আমরা সবাই আদর করি এবং তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেই এবং তাদেরকে বিকশিত করার জন্য আমরা বিভিন্নভাবে আমরা সহযোগিতা করি। সুভা গল্পের মাধ্যমে আমরা একটা বাক প্রতিবন্ধী গ্রামের মেয়ের চিত্র ফুটে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি। এবং তোমরা এই গল্পটি পড়ে তোমরা বাক প্রতিবন্ধী বা অটিজম শিশুদের প্রতি তোমাদের আচার আচরণ কি হবে এবং কিভাবে তাদেরকে তোমরা উৎসাহিত করবে, সেই বিষয়গুলো তোমরা নিজেরা সুন্দরভাবে তৈরি করে পরিবারের মধ্যে যাদের আছে তারা তাদের সাথে সুন্দর আচরণ করবে। এই সুভা গল্পটি আমাদেরকে কিভাবে তাদেরকে বাক প্রতিবন্ধী মানুষগুলোকে কিভাবে আমাদেরকে তাদের নিয়ে আসতে হবে এই বিষয়টাই এখানে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আজকের মতো এখানেই ক্লাসটি শেষ। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো।